আমাদের যেই জনগণের যে নিরাপত্তার ব্যাপারটা আছে, যেমন খুন গুম, এগুলো তো আগের তুলনায় কমেছে। যারা দিন মজুরি, এদের পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, এদের পেটে নেই ভাত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটাররা কি ভাবছেন তা জানতে আজ এসেছি যশোরের সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন যশোর ৩-এ। আমরা তরুণ ভোটারদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তাদের মনোভাব, জানাবো আপনাদেরকে। এই অনুভূতিটা সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা যায় না, যেহেতু নতুন ভোটার, এর আগে কখনো ভোট দেই নাই, এইবার প্রথম হবে, সো সেই হিসাবে এক্সাইটমেন্টটা একটু বেশি। একজন এমপি হিসেবে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, কারণ শিক্ষিত হলেই সে আমাদের বিভিন্ন বিষয় রয়েছে, যেমন হলো শিক্ষা বিষয়, তারপর চিকিৎসা, এসব দিক থেকে সে সচেতন থাকতে পারবে। আর একজন অশিক্ষিত মানুষ যদি এমপি হিসেবে নির্বাচিত হয়, তাহলে সে এসব দিক থেকে সে দূরে থাকার চেষ্টা করবে, সে সম্পূর্ণ বিষয়টি বুঝবে না। এজন্য চাই যে সংসদে একজন শিক্ষিত এমপি নির্বাচিত হোক। অবশ্যই সুষ্ঠু হবে। আমি বাইরে জানি না, কিন্তু আমাদের যশোরে যিনি ডিসি সাহেব আছেন এবং বিভিন্ন জেলা প্রশাসক যিনি কার্যালয় নিহত আছেন, তিনি অবশ্যই ভালো করছেন, যশোরে উন্নত করছেন। এবার আমাদের যশোরে একদম সুষ্ঠুভাবে নির্বাচন হবে বলে আমি আশাবাদী। আচ্ছা, আমার এলাকার নির্বাচিত এমপির কাছ থেকে আমার প্রত্যাশা অবশ্যই থাকবে আমাদের যেই রাস্তাঘাটগুলো আছে সেগুলো যেন আরও উন্নত হয়। যথেষ্ট অবশ্য আমাদের যশোর উন্নত আছে, সেটা যেন আরও একটু উন্নত হয়। তারপর আমাদের যেই জনগণের যে নিরাপত্তার ব্যাপারটা আছে, যেমন খুন গুম, এগুলো তো আগের তুলনায় কমেছে, সেটা যেন আমরা আরও নিরাপদ, আরও সেফলি রাস্তায় চলাফেরা করতে পারি। এটাই আমার প্রত্যাশা থাকবে আমার এমপির কাছ থেকে। চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই, জি, চিকিৎসা ক্ষেত্রটা আমাদের আরেকটু উন্নত করা দরকার। এখানে আমাদের আমাদের যেমন 250 শয্যা যে হসপিটালটা আছে, সদর হসপিটাল, সেটা আমাদের সার্ভিসটা আমাদের জনগণের কাছে তেমন ঠিক না, ওটা আরও একটু উন্নত হওয়া উচিত। নতুন সরকারের পররাষ্ট্রনীতি, পৃথিবীর শক্তিশালী যত দেশ আছে তাদের পররাষ্ট্রনীতি সবসময় আত্মকেন্দ্রিক। অর্থাৎ ইউএসএ যেমন তাদেরকে প্রাধান্য দেয়, চায়না যেমন তাদেরকে প্রাধান্য দেয়, ভ্লাদিমির পুতিনও তাদেরকে প্রাধান্য দেয়। তো সবার সাথে বন্ধুত্ব, এটা আসলে কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না। আমার মনে হয় যে আমাদের নিজেদের স্বার্থকে আগে দেখা উচিত, তারপরে যার সাথে নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব বা শত্রুতা, সেইটা, এর বেশি আমার কিছু মনে হয় না। খুবই সিম্পল। যেহেতু 16 বছরের দুর্নীতিপরায়ণ ফ্যাসিস্ট শাসনামলে রাষ্ট্র একটা অনিশ্চিত জায়গায় পৌঁছে গেছিল, 24-এর বিপ্লবের পরে আমরা চেষ্টা করছি রাষ্ট্রকে একটা স্থিতিশীল জায়গা নিয়ে আসার। অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থায় এখন যে সংস্কার সবার আগে যেটা প্রয়োজন, সেটা প্রশাসনিক সংস্কার সবার আগে আমাদের দরকার। প্রশাসন যদি ঠিক না থাকে, রাষ্ট্রের কোনো সেক্টরকে আমরা স্থিতিশীল জায়গায় আনতে পারবো না। এই জন্য প্রশাসনকে সবার আগে সংস্কার করতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তপরায়ণ, জবরদখল, লুটপাট, চাঁদাবাজি যেগুলো আছে, সম্পদ বিদেশে পাচার, সব কিছুকে করতে গেলে আগে প্রশাসনকে সংস্কার করতে হবে। এরপরে আসবে বিচার বিভাগের স্বাধীনতা। সামনে যেহেতু আমরা 16 বছর পরে নির্বাচন পাচ্ছি, আমরা 16 বছরে নির্বাচনের সংস্কৃতি ঐতিহ্য ভুলে গেছি। এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ যাতে না করা লাগে, সেজন্য প্রশাসনকে শক্তিশালী করতে গেলে সংস্কারের কোনো বিকল্প নেই। 24-এর আন্দোলনে যারা আহত নিহত হয়েছে, তাদের পক্ষে সরকার তাদের সেবা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু সেগুলো আমরা আসলে বাস্তবে দেখিনি। মানে নামেই পদক্ষেপ নিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি যে বিভিন্ন সরকারে আর কি যারা জুলাই যোদ্ধা রয়েছে আহত, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিউজ করেছে যে তারা সেবা পাচ্ছে না সঠিক। সরকার যেটা দিয়ে বলে ঘোষণা দিয়েছে, কিন্তু সেটা দেয়নি। এই যে বিষয়গুলো, অনিয়ম, দুর্নীতি, এইগুলোর বিরুদ্ধে আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমি মনে করি সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হতো, তাহলে জুলাই যোদ্ধা যারা ছিল, যারা আহত রয়েছে হসপিটালে চিকিৎসাধীন, এদের মোটামুটি ভালো একটা চিকিৎসা হতো। আর যারা নিহত হয়েছে, এদের পরিবারের সর্বোচ্চ খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, কিন্তু সরকার আসলে এই জায়গায় সরকারের বড় ব্যর্থতা রয়েছে আমি মনে করি। সরকার সেইভাবে সকলকে মনিটরিং করতে পারেনি। আপনার দেখা গেল 1-2জনকে মনিটরিং করেছে, সেটা নিউজ হয়েছে, পাবলিশড হয়েছে, ওই পর্যন্ত সীমাবদ্ধ। সর্বোচ্চ দেখা গেলো 10 জনের কাছে গেছে, কিন্তু যে জায়গায় নিহতর সংখ্যা রয়েছে অগণিত, সেই শেষ পর্যন্ত সীমা পর্যন্ত পৌঁছাতে পারেনি সরকার। এটা সরকারের চরম ব্যর্থতা বলে আমি মনে করি। আমি একজন স্টুডেন্ট, আমি কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দিব না। আমার ভোট আমি দেব। আমাদের রাষ্ট্রে যে উন্নয়ন করতে পারবে, আমি তাকেই যোগ্য ব্যক্তি মনে করে আমি তাকেই ভোট দিব। যে আমাদের এলাকার সমাজের সংস্কার করতে পারবে, আমি তাকে আমার ভোট দিব। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে একজন যোগ্য ব্যক্তি, তিনি একজন নোবেল বিজয়ী। তো দেশ পরিচালনায়
আমাদের সবার চাওয়া ছিল তার কাছে অনেক কিছু, তিনি মানে চেষ্টা করেছে পূরণ করার, কিন্তু আংশিক হয়তো বা কিছু পূরণ হয়নি। হ্যাঁ, তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে, এখন যা করতেছে আর মোটামুটি ভালো করতেছে, কিন্তু আশা করা যায় যে তিনি যদি আরো সময় পায় তাহলে আরো কিছু ভালো করতে পারবে। একটা খারাপ দিক বলতে সে মানে নিজের হাতে সবকিছু একদম সঠিকভাবে করতে পারতেছে না। হ্যাঁ, হয়তোবা তার আশেপাশে যারা ছিল তারা হয়তোবা সম্পূর্ণ যোগ্য না, হ্যাঁ, বা যোগ্য ব্যক্তির অভাব, এর জন্য। আর ভালো হলো যে সে চেষ্টা করে যাচ্ছে। আমি এমপি হলে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতাম। আমার পুরো যশোর জেলায় যতগুলা ফ্যামিলি আছে আমি প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়ে জিজ্ঞাসা করতাম যে আপনার কোন সাইডে প্রবলেম, সে প্রবলেমগুলো খুঁজে বের করে সেই প্রবলেমগুলো সলভ করতাম, অবভিয়াসলি করতাম। কারণ আজকে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে দেখেন, আপনারাও অ্যাভেলেবেল দেখতে পারতেছেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা দিন মজুরি, এদের পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, এদের পেটে নেই ভাত, আবার চোখে স্বপ্নের অভাব নাই। তবু এত কষ্টের পরেও এরা এই যে ওয়ার্ক জার্নিটা করে যাচ্ছে লাইফে, আসলে এদের সুযোগ সুবিধাটা কোথায়? এদের আসলে এদের যে কষ্টটা, এদের যে পরিশ্রম, এই পরিশ্রমের শেষটা কোথায়? যেটাই বলেন না কেন, সার্বিক বিষয়ে আমি জাস্ট একটা দিকে ফোকাস দিতাম, যে জনগণের উন্নয়ন, আর তার জন্য আমার যেটা করা দরকার আমি সেটাই করতাম। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন যশোরের সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন যশোর 3-এর তরুণ ভোটারদের মনোভাব। তাদের এই মূল্যায়ন আগামী দিনে রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তাওহিদ উসামা, এনটিভি অনলাইন, যশোর।